ঘন জঙ্গল, যেখানে রয়েছে সারি সারি চালতা গাছ, আর গাছ ভর্তি চালতা। যেই চালতা মাটিতে পড়ে পচে নষ্ট হলেও সেই গ্রামের মানুষ চালতার স্বাদ প্রায় ভুলতেই বসেছে। কারণ এই ঘন জঙ্গলে গ্রামের কোনো মানুষ আসতে সাহস পায় না। কিন্তু আজ বানি আর ডকাইদের বাড়িতে চালতা দিয়ে টকের ডাল রান্না হচ্ছে। ডকাইয়ের মা সব রান্না শেষ করে ছেলে মেয়েকে ভাত খাবার জন্য ডাক দেয়। আরে এই বানি, ডকাই, ভাত খেয়ে যা বাবা, বেলা যে গড়িয়ে গেল। আয় দেখবি, আয় আজ তোদের জন্য কি রান্না করেছি। টকের ডাল, কতদিন টকের ডাল খাইনি। মা আমাকে কিন্তু দিদির থেকে বেশি দেবে। না মা, ভাই সবসময় এরকম করে, তুমি আমাকে বেশি দেবে। আচ্ছা বাবা আচ্ছা, তোরা দুজনে এবার শান্ত হয়ে বস তো। কিন্তু তার আগে আমার একটা কথার উত্তর দে, তোরা দুজন চালতা পেলি কোথায়? গ্রামের ওই চালতা বনের দিকে তো কেউ যাওয়ার সাহস করে না। আর কাল গোটা সন্ধে তোরা কোথায় ছিলি? জানো মা, কালকে চালতা কুড়োতে গিয়ে কি হয়েছে? এই দিদি, মাকে কিছু বলিস না রে, মা খুব পেটাবে। এই তুই চুপ কর তো। বানি বল, কাল কি হয়েছিল? বানি তখন তার মাকে সমস্ত ঘটনা খুলে বলে। কাল যখন আমরা চালতা বনে চালতা কুড়াচ্ছিলাম, তখন হঠাৎ ওই ডাইনি হারিকেন নিয়ে বেরিয়ে এলো। আর জানো মা, ওই ডাইনি বুড়ি গ্রামে ঢুকে যাকে দেখতে পাচ্ছে তাকেই তুলে নিয়ে যাচ্ছে। জানো তো মা, ওই ডাইনি বুড়ির জীবনে অনেক দুঃখ, কালকে আমাদের সব বলেছে। আর ওই ডাইনি বুড়ি চোখেও দেখতে পায় না, শুধু হারিকেনের আলোতেই দেখতে পায়। আমাদের বলছিল আজ থেকে বহু বছর আগে ওই চালতা বনেই ছিল আমার শ্বশুর বাড়ি। গরিবের মেয়ে হওয়ায় আমার শাশুড়ি মা কোনো দিনই আমাকে পছন্দ করতেন না। এমনই একদিন বৌমা, ও বৌমা, আরে ও বৌমা। হ্যাঁ মা, বলুন। বলি কানের মাথাটা কি খেয়েছো নাকি? এতক্ষণ ধরে ডাকছি, আর সূর্যি যে মাথার উপর উঠে গেল। সকালের চা জল খাবারটা কখন পাবো? এই তো মা, আমি এক্ষুনি করে আনছি। বিয়েতে তো তোমার বাবা এক পয়সাও দিল না, তার সাথে তো একটা খাস ছিড়ি পাঠাতে পারতো, যে তোমার হয়ে কাজগুলো করে দিত। জানি না বাবা কোথা থেকে এই আপদ এসে জুটলো, আমার ছেলের গলায় একেবারে ঝুলে পড়ল। এইভাবেই দিনের পর দিন কাটতে থাকে। আমার কোনো কাজই শাশুড়ি মার পছন্দ হয় না। দিন রাত আমাকে নানা রকম কথা শোনাতে থাকে। এক এক দিন তো রাতে বাড়ি থেকে বের করে দিত। আমি সারা রাত ওই চালতা গাছের নিচে বসে থাকতাম। একদিন হলো কি, বলি বিয়ের তো বছর ঘুরে গেল, এখনো তো নাতি নাতনির মুখ দেখলাম না। তুমি এইরকম অপয়া আর অলক্ষী জানলে কোনো দিনই তোমাকে এই বাড়ির বউ করে আনতাম না। আপনি আমাকে কেন এভাবে বলছেন মা? এতে আমার কি দোষ? চুপ করো, আর বেশি কথা বাড়িও না। যাও রান্নাঘরে চলে যাও, আর যা সবজি আছে তাই দিয়ে রান্না করো। তারপর আমি কাঁদতে কাঁদতে রান্নাঘরের দিকে যাই। কিন্তু সেখানে গিয়ে দেখি কোনো সবজি নেই। এ বাবা, রান্নাঘরে তো কোনো সবজি নেই, এখন আমি কি দিয়ে রান্না করি? কিন্তু সময় মতো রান্না না হলে তো আবার মা আমাকে কথা শোনাবে। যাই, গাছ থেকে চালতা পড়েছে কিনা দেখি, তাহলে চালতা দিয়ে ডাল বানাবো।
আর এই চালতার ডাল আমার তো খুব প্রিয়, ওদেরও নিশ্চয়ই ভালো লাগবে। তারপর আমি গাছতলা থেকে চালটা কুড়িয়ে এনে ডাল বানাই। তখনও আমার শ্বশুর বাড়ির দিকে এই চালতার ডালের কোনো চল ছিল না। রাত্রিবেলা যখন তিনি কাজ থেকে ফিরে খেতে বসেন, এই ডাল মেখে ভাত মুখে তুলতেই ছি! থু, থু, থু! কি কি বানিয়েছিস এটা তুই? তোর এত বড় সাহস, তুই আমাকে কালকের বাসি ডাল খাওয়াচ্ছিস যা একেবারে টক হয়ে গেছে। না না, তুমি বিশ্বাস করো, আমি এটা আজকেই বানিয়েছি। ওই গাছের চালতা দিয়ে বানানো। এটাকে টকের ডাল বলে। বিয়ের আগে মা আমার জন্য এটা প্রায়ই বানাতো। আবার মুখে মুখে কথা! আজকে তোকে আমি এই বলে সে তার হাতের সামনে থাকা হারিকেনটা তুলে আমার দিকে ছুঁড়ে দেয়, আর সেই হারিকেন থেকে আমার শাড়িতে আগুন লেগে যায়। বাঁচাও, বাঁচাও, মরে গেলাম, বাঁচাও আমাকে, চলে গেল, বাঁচাও। আমার চিৎকার শুনে শাশুড়ি মা ছুটে আসেন আর বলেন, ও খোকা, এ কি করলি তুই? ও যে পুড়ে মরবে এবার। ওর চিৎকার শুনে গ্রামের লোক আসার আগে চল আমরা এখান থেকে পালিয়ে যাই। তারপর আমাকে ওই অবস্থাতেই ফেলে রেখে তারা সেখান থেকে পালিয়ে যায়। আস্তে আস্তে আগুন বেড়ে গিয়ে গোটা বাড়ি পুড়ে ছাই হয়ে যায়, আর আমার অতৃপ্ত আত্মা এই গোটা জঙ্গলে ঘুরে ঘুরে বেড়ায়। পানি আর ডকাইয়ের কথা শুনে তার মা তো পুরো অবাক হয়ে যায়। কি বলছিস কি এসব? জানো মা, ডাইনি বুড়ি যখন এইসব কথা বলে মনের দুঃখে কাঁদছিল, আমি আর দিদি চুপি চুপি সেইখান থেকে পালিয়ে এসেছি। ওরে বাবা, না না, তোরা আর ওই চালতা বনের দিকে পা বাড়াবি না, খবরদার, না বলে দিলাম কিন্তু। তারপর সন্ধে পেরিয়ে রাত নেমে আসে। গোটা গ্রাম নিস্তব্ধ। পানি, ডকাই আর তাদের মা কারোর চোখেই ঘুম নেই। সবাই সেই ডাইনি বুড়ির কথাই ভেবে চলেছে। ঠিক তখনই হঠাৎ ডকাইদের ছাগলগুলো খুব চিৎকার করে ওঠে, আর বাইরে থেকে এক অদ্ভুত গোঙানির শব্দ শুনতে পাওয়া যায়। এই দিদি, ওটা কিসের শব্দ? আর ছাগলগুলো অত চেঁচাচ্ছে কেন? ভাই, তবে কি ওই ডাইনি বুড়ি আমাদের খুঁজতে খুঁজতে? ওরে বাবারে, আমার তো খুব ভয় করছে। তোরা দুজন চুপ করে ঘরের ভেতরে বস, আমি বাইরে গিয়ে দেখছি। তারপর ডকাইয়ের মা একটা টর্চ হাতে নিয়ে বাইরের দিকে যায়, এবং বাইরে গিয়ে সে যেটা দেখে তাতে সে প্রচণ্ড ভয় পেয়ে যায়। সে দেখতে পায় সেই ডাইনি বুড়িটা হারিকেনটা নামিয়ে রেখে তাদের উঠোনে বাঁধা ছাগলগুলোকে ধরে ছিঁড়ে ছিঁড়ে তাদের মাংস খাচ্ছে। ঠিক তখনই তার মনে পড়ে যায়, ডাইনি বুড়ি চোখেও দেখতে পায় না, শুধু হারিকেনের আলোতেই দেখতে পায়, আমাদের বলছিল। সেই মুহূর্তেই ডকাইয়ের মা তার হাতের টর্চটা ওই ডাইনির হারিকেনের দিকে ছুঁড়ে মারে, আর হারিকেনের কাঁচ ভেঙে টুকরো হয়ে যায়। এই কে রে? কার এত বড় সাহস? এই বলে যেই ডাইনি বুড়ি হারিকেনটা তুলতে যাবে, অমনি ডকাইয়ের মা গিয়ে সেটা ফু দিয়ে নিভিয়ে দেয়, আর জোরে জোরে চিৎকার করে ডাকতে থাকে, কে কোথায় আছো গো? তাড়াতাড়ি এসো, গ্রামে আবার ওই ডাইনি বুড়ি ঢুকেছে, তাড়াতাড়ি এসো। তার চিৎকার শুনে গ্রামের লোকজন লাঠি সোটা নিয়ে বেরিয়ে আসে। তবে রে, তোর এত সাহস আমার হারিকেনটা ভেঙে দিয়ে গ্রামের লোকজন দেখেছিস?
এই বলে সে আবার তার হারিকেনটাকে জ্বালিয়ে নেয়, কিন্তু ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। তারপর সে হারিকেনটা তুলে সবার মুখ একে একে দেখে আর বলে, সব কটা